আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH নমস্কার, জবাব চায় বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। একদিকে যখন কলকাতায় বসে জবাব চায় বাংলা আমরা করছি, অন্যদিকে একটা বড় সড়ো কিছু হচ্ছে শিলিগুড়িতে। শিলিগুড়ি মানে শুধুমাত্র যে দার্জিলিং, সিকিম বা ডুয়ার্স যাবেন এমন কোনো জায়গা নয়। অনেকে আমরা ভুলে যাই যে শিলিগুড়ি মানে শিলিগুড়ি করিডোরও। এশিয়ার সবচেয়ে সেন্সিটিভ যে পয়েন্ট, স্ট্র্যাটেজিক যে পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টের অন্যতম হলো শিলিগুড়ি করিডোরেই 60 কিলোমিটার জায়গা, যেটা কোনোদিন অবরুদ্ধ হয়ে গেলে গোটা সাউথ এশিয়ায় সবচেয়ে বড় যে ক্রাইসিসটা, আমরা ইরান এবং ইসরায়েলের কথা বলি, সবচেয়ে বড় ক্রাইসিসটা তৈরি হবে নিউক্লিয়ার পাওয়ার্ড দেশগুলো, অর্থাৎ পরমাণু শক্তিধর দেশগুলোর যে সবচেয়ে ভালনারেবল পয়েন্ট, সেই ভালনারেবল পয়েন্টে অর্থাৎ শিলিগুড়ি করিডোরে। এই শিলিগুড়ি করিডোর নিয়ে এই মুহূর্তে গোটা ভারতবর্ষের ফোকাস, এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নিজে শিলিগুড়ি করিডোরে মিটিং করেছেন। শিলিগুড়িতে হাই পাওয়ার্ড মিটিং চলছে। মিটিংয়ে কি আলোচনা হয়েছে তার বিস্তারিত ডিটেলস কি, সেগুলো আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে বলতে পারবো না, কিন্তু শুধু এটুকু বলছি, খোলা চোখে যেটুকু আপনারা দেখছেন তার অন্তত 99% বেশি গভীর এবং অর্থবহ কিছু ঘটে চলেছে, যেটা ভারত প্রস্তুতি নিচ্ছে। বড় সড়ো কোনো কিছুর জন্য ভারত প্রস্তুতি নিচ্ছে। এবার নাবালক অনেকে হয়তো কাঁটাতারের ওপারে বসে বলবে, এই ভারত বোধহয় আবার কিছু একটা করতে চলেছে রে, চাচা যান। ভারত কিচ্ছু করবে না। ভারত শুধু নিজেকে সিকিউর করবে, অর্থাৎ আমার ঘর, আমার বাড়ি, সে বাড়িতে কোনো তালা ছিল না, পেছনের গেটে কোনো তালা দেওয়া ছিল না। পেছনের গেটের পাশে যে ঘরটা ছিল, অর্থাৎ যে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, বা ধরে নিই যদি আমি রাজ্যটাকে ঘর হিসাবে ধরি, পশ্চিমবঙ্গের দায়িত্বে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন প্রয়োজনই মনে করেননি কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ঘিরে দেওয়ার। বাংলাদেশকে কি শুধুমাত্র কাঁটাতার দিয়ে ঘিরে দেওয়ার কথা হচ্ছে না, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে কাঁটাতার থাকলে ভারত ওভারঅল প্রোটেক্টেড হবে। এমন একটা সময় এই কথাগুলো আমি বলছি যখন প্রতি মিনিটে আপডেট হচ্ছে। হয়তো এই মুহূর্তে বাংলাদেশে চাইনিজ কোনো ডিপ্লোম্যাট বসে এমন কোনো কিছু প্রস্তুতি নিচ্ছে যেটা ভারতের জন্য সুখকর নয়। আপনারা দেখেছেন কিভাবে কলকাতা বিমানবন্দরের মধ্যে অবস্থিত একটি মসজিদকে কেন্দ্র করে বাংলাদেশ উত্তাল হচ্ছে। পশ্চিমবঙ্গের একজন বিধায়কের ফাঁসি চাইছে বাংলাদেশের মৌলবাদীরা, সৌরভ সিকদারের ফাঁসি চাইছে, শুভেন্দু অধিকারীর ফাঁসি চাইছে। এরকম একটা পরিস্থিতিতে শিলিগুড়ি করিডোরে অমিত শাহ, মিনমিনে চ্যানেল এটা নিয়ে আলোচনা করবে না, মিনমিনে চ্যানেল এটা নিয়ে কথা বলবে না, কারণ মিনমিনে চ্যানেলের এজেন্ডাতেই নেই ন্যাশনাল সিকিউরিটি। আমাদের কথা বলতে হবে, আমাদের আলোচনা করতে হবে, এবং আমাদের আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে, যে বিষয়টাও মিনমিনে মিডিয়া পেছনের সারিতে রেখে দিয়েছে। বিজ্ঞাপনের ক্ষেত্রে কিন্তু সামনের সারিতে তারা নিয়ে আসবে। এই যে 15,000 16,000 কোটি টাকার যে প্রকল্পগুলো আসছে পশ্চিমবঙ্গে, সে প্রকল্প নিয়ে একবারও আমরা কথা বলবো না। এই প্রকল্পগুলো কেন আসছে, হঠাৎ করে কেন আসছে, এই প্রকল্পগুলোর বাজার কোথায়? এই 15,000 কোটি টাকার স্টিল প্ল্যান্ট যে তৈরি হচ্ছে, স্টিল বেচবে কারা, বিক্রি করবে কারা, কিনবে কারা, এই সমস্ত কিছু নিয়ে তো কথা বলতে হবে। 3টে টপিক এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে এক এক করে আমি সেই 3টে টপিক প্লেটসগুলো দেখাবো, এবং তারপর আসছি বিস্তারিত কথায়। প্রথম প্লেট এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে, নজরে চিকেন স্নেক। অমিত শাহ শিলিগুড়িতে হাই পাওয়ার্ড মিটিং, অমিত শাহর যে মিটিং, সেই মিটিং ডাকা হয়েছে, এবং সেই মিটিংয়ের পরে জানা যাবে
নির্দিষ্টভাবে ভারত আরো কতটা শক্তিশালী রূপ নেবে আগামী কয়েক বছরে। কারণ মাথায় রাখুন, পশ্চিম নয়, পূর্ব দিকটা এই মুহূর্তে সবচেয়ে বড় ফোকাল পয়েন্ট। বারবার বলছি, পূবের দিকে তাকাও, লুক ইস্ট, পূর্বোদয়, বারবার এই কথাগুলো আমরা বলছি। দ্বিতীয় টপিক, অমিত শাহ নজরে পশ্চিমবঙ্গ, গোটা দেশের নজরে এখন পশ্চিমবঙ্গ। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেক সেক্রেটারিকে, ক্যাবিনেট সেক্রেটারি র্যাঙ্কের অফিসারকে নির্দিষ্টভাবে 1 পয়েন্ট ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলেন, পশ্চিমবঙ্গের মন্ত্রীদের যা যা প্রয়োজন সব সাইন করে পাঠাও, কোনো কাজ পশ্চিমবঙ্গের যেন পড়ে না থাকে, প্রয়োজনে রাতের মধ্যে ক্লিয়ারেন্স দাও, সকালের জন্য ওয়েট করো না। নজরে পশ্চিমবঙ্গ কেন? খুব বড় কিছু হতে চলেছে পশ্চিমবঙ্গকে নির্ভর করে, খুব বড় কিছু স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট কি ভারত সরকার করতে চলেছে পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে। দেখুন, এখন আমরা এমন একটা সময় কথা বলছি যে সময় ইট, বালি, চুন, সিমেন্ট কে কত বেশি শিল্পে ইনভেস্ট করলো, গাড়ির কারখানায় ইনভেস্ট হচ্ছে কি হচ্ছে না, তার থেকেও গুরুত্বপূর্ণ কে কতটা ডেটা মাইনিং করতে পারে, কোন দেশ কতটা ডেটা রাখতে পারে, কোন দেশ কতটা এগিয়ে রয়েছে এআই প্রযুক্তিতে, কোন দেশ স্পেস টেকনোলজিতে এগিয়ে রয়েছে। এই স্পেস টেকনোলজিতে এগিয়ে থাকা বা সমুদ্র বন্দর তাতে বিনিয়োগ করা, তাতে এগিয়ে থাকা, এর জন্য তো জায়গা প্রয়োজন, এর জন্য ডিপ সি প্রয়োজন, এর জন্য শ্রীহরিকোটার মতন কোনো জায়গা প্রয়োজন যেখানে চুপচাপ নিজের গবেষণা চালানো যাবে। এর জন্য ডিআরডিওর নিজস্ব SEZ এর মতন কোনো বিশাল এলাকা প্রয়োজন। পশ্চিমবঙ্গ আগামী দিনে স্পেস টেকনোলজি, পোর্ট টেকনোলজি, পোর্ট ইনভেস্টমেন্ট, বন্দরের ব্যবসায় সমস্ত কিছুর হাব হতে চলেছে বলে অনেকে বলছে, এবং সেটার সঙ্গে যুক্ত আছে ন্যাশনাল সিকিউরিটি। এই দুটো টপিক নিয়ে কথা বলবো, কিন্তু তারপরে আমরা যাব 3 নম্বর টপিকে, যেটা এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি। 3 নম্বর টপিক এই মুহূর্তে হাজার কোটি ঢুকছে বাংলায়। এই হাজার কোটি যে ঢুকছে, আমার আপনার কি লাভ? আমরা কি শুধু খবর দেখবো আর খবর বলবো? মানে হাজার কোটি, 5,000 কোটি, 15,000 কোটি, 50,000 কোটি ঢুকছে তো ঢুকছে, আমার কি? আমাদের কি কোনো লাভ আছে? সেটা জানার জন্য আজ জবাব চায় বাংলা, সেটা বোঝার জন্য আজকে জবাব চায় বাংলা শেষ 15 মিনিট আমরা রাখছি। আমি শুরুটা একদম প্রথমে, যেমনটা বলেছিলাম, একদম প্রথম স্ক্রিনটা আরেকবার আপনাদের স্ক্রিনে রাখবো। নজরে চিকেন স্নেক। এই চিকেন স্নেক, মুরগির গলা অনেকে বলে। প্রথমত আমি বলে দিই, ভারতীয় সেনাবাহিনী বা যারা ডিফেন্স এক্সপার্ট, তাদের একটা আপত্তি থাকে, তারা সাধারণত চিকেন স্নেক শব্দটা ব্যবহার করেন না। আমরা যারা সিভিলিয়ান তারা চিকেন স্নেক বলে ফেলি। চিকেন স্নেক কেন? আমরা আমাদেরই দেশের একটা অংশকে নিজেরাই কেন দুর্বল হিসেবে মুরগির গলা হিসেবে দেখাবো? হ্যাঁ, মুরগির গলা আছে, কিন্তু ভারত যে কোনো দিন সেটাকে হাতির গলায় পরিণত করতে পারে, করছেন না বলে আবার ডিসক্লেমার দিচ্ছি, বিধিবদ্ধ সতর্কীকরণ, এরকম কোনো এখন প্ল্যান প্রোগ্রাম বোধহয় নেই। কিন্তু এই মুরগির গলার কনসেপ্টটা কি? আপনি যদি পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখেন, চিকেন স্নেকটা কি, আমি যদি একবার সাইডে ম্যাপটা চালানোর জন্য বলি, শিলিগুড়ি করিডোর সহ পশ্চিমবঙ্গের ম্যাপটা 1947-এর পরে অন্যরকম হয়ে যায়। প্রথমত পশ্চিমবঙ্গ দিবস নিয়ে আমরা দেখেছি বিতর্ক। পশ্চিমবঙ্গ বা পূর্ববঙ্গ এটা আমাদেরই ছিল, অবিভক্ত ভারত এবং অবিভক্ত বাংলারই অংশ ছিল শিলিগুড়ি। কিন্তু শিলিগুড়ি করিডোরটার জন্ম হয় বা চিকেন স্নেকের জন্ম হয় যখন র্যাডক্লিফ সাহেবরা একটা বদমাইশি করে, অর্থাৎ ব্রিটিশরা ভারতকে কি করে প্যাচে ফেলতে হবে। ভারতের এই এত বড় ইকোনমি, অবিভক্ত ভারত যদি সেই সময় থাকতো, ভাবুন, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান মিলিয়ে একটা ইউনাইটেড ইন্ডিয়া যদি থাকতো, বলে আমেরিকাকে গোল দেওয়া যেত প্রতিদিন, কান্নাকাটি শুরু করে দিত ইউরোপ। ব্রিটিশরা চেষ্টা করলো যে এই জায়গাটাকে কাট অফ করতে হবে, টুকরো করে দিতে হবে, এবং তাতে ভারতেরও অনেক রাজনীতিবিদ তাতে মদত দিল। জিন্নার মতন অনেক রাজনীতিবিদ তারা একদম মুসলিমদের জন্য একটা আলাদা দেশ তৈরি করার সপক্ষে ভাষণ দিল, দেশটা তৈরিও করে নিল, সেই দেশটা পরে টুকরো হয়ে বাংলাদেশ হলো। এই সমস্ত কিছু যখন হচ্ছে তখন একটা ইতিহাস নিয়ে কেউ কথা বলে না। আমাদের পশ্চিমবঙ্গে কি হচ্ছে? কাট্টু আমাদের পশ্চিমবঙ্গে তখনও অনেক জেলা জানে না যে তারা পাকিস্তানে না বাংলাতে, মানে ভারতে।
মুর্শিদাবাদ, মালদার মতন জেলা 18ই আগস্ট তারা জানতে পারলো যে তারা পাকিস্তানে নয়, ভারতবর্ষের অংশ। ঠিক সেরকমভাবে শিলিগুড়ির একটা দিক রংপুর এবং আরেকটা দিক বিহারের কিছুটা অংশ, রক্সলের কিছুটা অংশ, এই টোটালটা মিলিয়ে একটা সময় বেঙ্গল প্রভিন্স ছিল, যেটাকে খুব সুচতুরভাবে সারা পৃথিবীতে যারা ডিপ স্টেট হিসেবে কাজ করে 1947 সালে খুব সুচতুরভাবে একটা সেন্সিটিভ ভালনারেবল পয়েন্ট তৈরি করে দিয়ে চলে গেল, যার নাম পরবর্তীকালে হলো শিলিগুড়ি করিডোর। এই শিলিগুড়ি করিডোর আমি সাইডে চালানোর জন্য বলবো কি এই শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। এই 7 কিলোমিটার যে জায়গাটা, যেটার মূলত একটা অংশ দিনাজপুর এবং শিলিগুড়ি মিলিয়ে, তার সবচেয়ে ভালনারেবল পয়েন্টটা হচ্ছে 23 কিলোমিটার, 22 থেকে 23 কিলোমিটার, মানে একেবারে 23 কিলোমিটার সরু একটা অংশ আছে যেটা অ্যাকচুয়ালি বলা হয় মুরগির গলা। এই জায়গাটা যদি কাট করে দেওয়া হয় তাহলে গোটা উত্তর পূর্ব ভারত বা নর্থ ইস্ট ইন্ডিয়া কাট অফ হয়ে যাবে, 7টা রাজ্য 7 সিস্টার কাট অফ হয়ে যাবে, পশ্চিমবঙ্গ অবরুদ্ধ হয়ে যাবে। এটা বিভিন্ন সময় অনেকে চাপ দেওয়ার জন্য চেষ্টা করে এই জায়গাতে ভারতকে প্যাঁচে ফেলবো, কারণ সিরিয়াসলি উত্তর পূর্ব ভারতের আপনি মিজোরাম বা মেঘালয় থেকে কোনো প্রোডাক্ট আপনি যদি মিয়ানমারে বা অন্য কোথাও পাঠাতে চান, যদি আপনার সম্পর্ক ভালো থাকে মিয়ানমারের সাথে, তবে আপনি সড়ক পথে পাঠাতে পারবেন। কিন্তু আপনাকে যদি সমুদ্র ব্যবহার করতে হয়, জাহাজে করে আফ্রিকায় কোনো প্রোডাক্ট মিয়ানমারের বা মায়ানমারের বা মেঘালয়ের অংশ থেকে আপনাকে যদি জাহাজ পথে পাঠাতে হয়, তাহলে আপনাকে পাঠাতে হবে কলকাতা বন্দর দিয়ে, নয়তো চট্টগ্রাম ব্যবহার করতে হবে। সে ম্যাপগুলো আমি দেখাচ্ছি। চট্টগ্রাম কেন বারবার বলা হয়, চট্টগ্রাম যদি এই মুহূর্তে সেন্সিটিভ হয় তাহলে শিলিগুড়ি করিডোরও সেন্সিটিভ। এই শিলিগুড়ি করিডোরটাকে খুব ঠান্ডা মাথায় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সর্বোপরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারা চিকেন স্নেক থেকে এলিফ্যান্ট স্নেকে বদলে ফেলেছে। ভার্চুয়ালি সাইডে এমন কিছু হয়েছে যেগুলো আসলে আমাদের অনেক সহজ করে দিয়েছে। গলা কাটুন না, গলা কাটলে দেখবেন আশেপাশে মাথায় ওই উপর নিচে আগে পিছে রাউন্ড অ্যান্ড রাউন্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড একটা বিজ্ঞাপনের লাইন ছিল না, অনেকটা সেরকম শিলিগুড়ি করিডোরটাকে, শিলিগুড়ি করিডোরে যাওয়ার ট্রেন লাইনের সূচনা করা হয়েছে। শিলিগুড়ি করিডোর থেকে নির্দিষ্টভাবে মাটির নিচে আলাদা করে রোড তৈরি করা হচ্ছে, এলিভেটেড রোড তৈরি করা হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে। এই সমস্ত কিছু যখন তৈরি হচ্ছে তখন অমিত শাহর এখানে আসাটা খুব গুরুত্বপূর্ণ। অমিত শাহ কি বলেছেন বিভিন্ন সময় ন্যাশনাল সিকিউরিটি নিয়ে, এবং আজও অমিত শাহর এই যে অনুষ্ঠানটা, এই সমস্ত কিছু মিলিয়ে একটা বাইট বেল্ট প্রথমে শুনবো। सिलीगुड़ी कॉरिडोर पूर्वी भारत का बहुत महत्वपूर्ण व्यूहात्मक एरिया है। महानंदा और तीस्ता के बीच में सिलीगुड़ी कॉरिडोर पूर्वोत्तर और भारत को जोड़ने वाला ये महत्वपूर्ण रास्ता है। एसएसबी का यहीं पर डेरा जमाना पूरे भारत के लिए आश्वस्त होने के साथ साथ विश्वास का सांस लेने का भी एक बहुत बड़ा कारण बना है। एसएसबी की सतर्कता से ये पूर्वी क्षेत्र में विश्वास का वातावरण हम सृजित करने में सफल हुए हैं। कुछ दिन पहले कुछ लोगों ने दिल्ली में नारे लगाए कि चिकन नेट को हम काट देंगे। क्यों भाई, कैसे काटोगे? ये कोई पिताजी का भूमि है क्या? ये भारत का भूमि है, कोई इसको हाथ नहीं लगा पाएगा। दिल्ली की पुलिस ने उनको जेल की सलाखों के पीछे डाल दिया। इंडी अलायंस वाले उनको छुड़वाने के पीछे पड़े। सुप्रीम कोर्ट तक उनके सांसद इनकी पैरवी करने के लिए गए, मगर अंत में तो सत्य का विजय होता है। सुप्रीम कोर्ट ने भी उनकी जमानत को खारिज कर दिया। हमने चुनाव में कहा था आप हमें शासन की धुरा दे दीजिए, हम बांग्लादेश सीमा पर सीमा की बाड़ बनाने का काम, फेंसिंग का काम कुछ ही दिनों में शुरू करेंगे।
और मैं बंगाल के मुख्यमंत्री श्री शुभेंदु अधिकारी जी को बधाई देना चाहता हूं कि साथ ही दिन में उन्होंने 600 हेक्टेयर भूमि बीएसएफ के हाथ में सौंपने का काम कर दिया। चिकन नेक की भी 121 हेक्टेयर भूमि भारत सरकार को दे दी। আমরা এমন একটা সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেখছি শিলিগুড়িতে খুব খুব গুরুত্বপূর্ণ, খুব ক্লোজ ডোর একটা মিটিং করছেন, যেটা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী যারা রয়েছেন তারাও খুব বেশি কথা বলছে না, মুখ্যমন্ত্রী তিনিও খুব বেশি কথা বলছেন না, ডিটেল কেউ কিছু বলছে না। একটা টেনশন তৈরি হচ্ছে, কিসের জন্য এই মিটিংটা? আবারও বলছি, মিনমিনে মিডিয়া এই মিটিং নিয়ে বা এই বৈঠকের গুরুত্ব নিয়ে একটা অনুষ্ঠান করবে না, করছেও না। তার কারণ তাদের প্রায়োরিটি লিস্টে ন্যাশনাল সিকিউরিটি নেই। তারা বাঙালিকে এটা বোঝাতে চায় না যে লালমনির হাটে খুব বড় কোনো চাইনিজ ইনভেস্টমেন্ট আসলে কেন সেটা ভারত তথা পশ্চিমবঙ্গের জন্য সবচেয়ে বড় বিপদ, এ লিস্টেড বিপদ। লালমনির হাটটা কোথায়? আমি যদি ম্যাপটা সাইডে চালানোর জন্য বলি এবং ফুল ফ্রেমেও সেই ম্যাপটা দেখানোর জন্য বলি, এই লালমনির হাট এটা বাংলাদেশের একটি খুব স্ট্র্যাটেজিক পয়েন্ট, যেখানে ইচ্ছাকৃতভাবে আপনারা জানেন চাইনিজরা নিজেদের এয়ার বেস তৈরি করার জন্য জমি চেয়েছিল। ইউনুস সরকার, ওই বদমাইশ ইউনুস, সে সেই জমিটা দিয়েও দেয়। এবং লালমনির হাটে এয়ার বেস তো শুধু হবে না, এয়ার বেসের পাশাপাশি সেখানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করার জন্য, অর্থাৎ সেখানে প্রতি মুহূর্তে কানে দিয়ে বা চোখে কম্পিউটারের সামনে বসে এমন কিছু চাইনিজরা গুপ্তচর বৃত্তি করবে বা করছে এখন, যেটা ভারত রাষ্ট্রের জন্য সুখকর হবে না। লালমনির হাট নিয়ে একজনকেও দেখতে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজনকেও দেখেছেন যে তাদের কেউ পডকাস্ট করেছে বা লালমনির হাটটা কেন বিপদ সেটা নিয়ে মিনমিনে মিডিয়া একটা এপিসোড করেছে? করবে না। লালমনির হাট নিয়ে তারা করবে না, তারা রংপুরের স্ট্র্যাটেজিক পয়েন্টটা নিয়ে করবে না। তাদের প্রতি মুহূর্তে একটাই কথা, কোথায় রোহিঙ্গা, কোথায় বাংলাদেশি। আবারও বলছি, আমরা আসলে আগ্নেয়গিরির উপরে বসে রয়েছি। আমি যে ম্যাপটা আরেকবার চালানোর জন্য বলবো, কতগুলো জেলা এই মুহূর্তে সুরক্ষিত করার পথে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় 13, 14, 15 বছরে যে কাজটা করতে পারেনি, শুভেন্দু অধিকারীর সরকার 2 মাসের মধ্যে তার 50% করে দিয়েছে। জমি দিয়ে দেওয়া হয়েছে, ইট বালি চুন সিমেন্ট, তার, বার্ড ওয়্যার যাকে বলে, ওই পেঁচানো তার যেগুলো থাকে, সেই সমস্ত কিছু চলে এসেছে। অনেক জায়গায় কাঁটা তার দেওয়া শুরুও হয়ে গেছে। এই যে ম্যাপের মধ্যে যে 10টা জেলা দেখতে পাচ্ছেন, 11টা জেলা দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা জেলাতে বার্ড ওয়্যার দেওয়া শুরু হয়ে গেছে। তার একটাই কারণ, আমরা মুড়ে ফেলতে চাই আমাদের বর্ডার। আর যে যে জায়গা, অনেকে বলবেন যে নদী কি করে মুড়ে ফেলা হবে, তার জন্য নদী পথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে থার্মাল টেকনোলজি ব্যবহার করে, ড্রোন টেকনোলজি এবং ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার করে বিএসএফ নজরদারি চালাবে, যেটাকে বলা হচ্ছে স্মার্ট সার্ভেলেন্স। অর্থাৎ যে ছবিটা আমি পাশে দেখাচ্ছি রিভারাইন সিকিউরিটির, এটাকে বলা হচ্ছে স্মার্ট সার্ভেলেন্স। গোটা এলাকাটা যদি নদী নির্ভর বা নদীমাতৃক হয়, তাহলে সেখানে সত্যিই তো কাঁটাতার দেওয়া যাবে না। নদী সমুদ্রের ওপর কাঁটাতার কি করে দেওয়া যাবে? ঠিক সেই জায়গাটা আসে স্মার্ট সার্ভেলেন্সে, যেটা বিএসএফ ইতিমধ্যে অবলম্বন করেছে, তারা অ্যাডপ্টও করেছে। শুধুমাত্র ড্রোন ক্যামেরা নয়, থার্মাল ইমেজিং, তার সাথে সাথে ইনফ্রারেড ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা এবং এআই এর মাধ্যমে প্রতি স্কোয়ার মিটারে কে আসছে, কে যাচ্ছে বা শরীরের তাপমাত্রার উপর নির্ভর করবে ওই এলাকায়। হ্যাঁ, ওখানে অনেকগুলো এরর থাকতে পারে। যদি কোনো পশু পাখি বা জন্তু জানোয়ার তার নদী পথে যদি তারা এপার থেকে ওপারে আসার চেষ্টা করে, সেটাও ধরা পড়বে। কিন্তু সেটা তো হিউম্যান আই, অর্থাৎ চর্মচক্ষে আমরা দেখতে পাবো। এবং ঠিক সেই জায়গাতে আসে ম্যানুয়াল সার্ভেলেন্স। আমি ফুল ফ্রেমে একবার এই ছবিগুলো দেখাচ্ছি এবং আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে সার্ভেলেন্সটা ঠিক কতটা সহজ এবং কতটা কঠিন একই সঙ্গে হয়ে গেছে। একটা ভুল আর আজমল কাসাবরা আমাদের এ পথে চলে আসবে।
এই সমস্ত কিছু করার যে চেষ্টাটা চলছে সেই চেষ্টাটা ব্যর্থ যাতে না হয়, সময় দিন, কিছুটা সময় দিন, খুব বেশি না। আপনারা 15 বছর 35 বছর সময় দিয়েছেন এক একটা সরকারকে। 2 মাসের মধ্যে যে সরকার জাতীয় নিরাপত্তা নিয়ে এতটা সিরিয়াসনেস দেখাচ্ছে তাকে আরো 1 বছর অন্তত সময় দিন। আমি জানি না বিরোধীরা এই কথাগুলো মানবে কিনা, কিন্তু যারা টুকরে টুকরে গ্যাং তাদেরকেও আমি অনুরোধ করছি, ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে যারা এই ডাফলি বাজিয়ে আজাদি আজাদি হামে চাইয়ে আজাদি করছো, তাদেরও বলছি এতটাও করো না যে ভারত রাষ্ট্রকে ক্ষত বিক্ষত চূর্ণ বিচূর্ণ করে দাও। ভারত রাষ্ট্র চূর্ণ বিচূর্ণ হবে না তোমাদের ডাফলি বাজানোতে, কিন্তু প্রতি মুহূর্তে ঘুণ পোকার মতন যে চেষ্টাটা তোমরা করছো, প্লিজ করো না এটা। তোমাদের যারা দাড়িওয়ালা বড় বড় নেতারা রয়েছে, চাচাজানরা রয়েছে, তারা হয়তো বলবে, তোমাদের উদ্বুদ্ধ করবে, কিন্তু আলটিমেটলি তোমরাও নিশ্চয়ই চাও না তোমাদের অবস্থা উমর খালিদের মতন হোক, শর্জিল ইমামদের মতন হোক। একটা গোটা চিকেন স্নেককে কেটে ফেলার যে ষড়যন্ত্র তারা করেছিল, তোমরাও নিশ্চয়ই চাও না। একটা প্রতিবেদন এবং তারপর অতিথিদের কাছে। আপনারা নাকি 71-এ আমাদের সহযোগিতা করেছেন, সেই ঋণ এবার পূরণ করতে চাই, 7 সিস্টারকে স্বাধীন করে। বাংলাদেশের জামাতিরাই সাহসটা পেয়েছিল কারণ এপার বাংলায় মমতা ব্যানার্জির সরকার সেটা করতে দিয়েছিল। কথায় কথায় বিএসএফকে গাল পাড়া যেন অভ্যাস হয়ে গিয়েছিল মমতা। Earlier there was a system within 15 kilometers BSF can move. Now this present head minister 50 किलोमीटर कर दिया। वो जाके गांव में सताते हैं, डराते हैं, गोली का चलाते हैं, गोली करते हैं। वो करे ना बॉर्डर फेंसिंग पूरा, वो स्टेट के ऊपर रिस्पॉन्सिबिलिटी दे दे, हम लोग कर देंगे, रुपया उन्होंने दे दे, हम कर देंगे, लेकिन नॉट 15 किलोमीटर्स, नॉट 50 किलोमीटर्स, 15 किलोमीटर्स। জামাতিদের সাহস এতটাই বেড়ে গিয়েছে, বিমানবন্দরের রানওয়ের ওপর মসজিদ সরানো নিয়ে বাংলার বিধায়ক সৌরভ শিকদারকে নিয়েও মন্তব্য করতে লজ্জা হয় না তাদের। কাঁটাতার নিয়ে হাইকোর্টের নির্দেশও মানেননি মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ কথা দিয়েছিলেন বাংলায় ক্ষমতায় এলে 45 দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হবে। যেমন কথা তেমন কাজ। নতুন সরকারের মাত্র 2 মাসের মধ্যেই 1024 একরের বেশি জমি হস্তান্তর করে কাঁটাতার বসানোর কাজও শুরু হয়েছে। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি, যে পলিসি দিয়ে আমরা বিএসএফ কে বর্ডারে ল্যান্ড দিচ্ছি, রেলকে জমি কিনে দিচ্ছি, এনএইচ কে জমি কিনে দিচ্ছি, নতুন এয়ারপোর্টের জমি কিনে দিচ্ছি। শনিবার ফুলবাড়ি চেকপোস্টে বিএসএফের প্রহরী সম্মেলনে উপস্থিত ছিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই চিকেন স্নেকের সুরক্ষায় বাড়তি নজর দিতে নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি সীমান্তে কাঁটাতারের কাজ আরও দ্রুত শেষ করতে প্রয়োজনে আরও আধুনিক যন্ত্র আনার কথাও বলেছেন অমিত শাহ। এতদিন চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের কাছে চীন সীমান্তই ছিল ভারতের মাথা ব্যথা, কিন্তু বছর 2 ধরে চিরবিরানি বেড়েছে বাংলাদেশি জামাতিদের। মাঝে মধ্যেই এপারে আসতে গিয়ে ঘাড় ধাক্কা খাচ্ছে অনুপ্রবেশকারীরা। ভারত যা করছে তা শুধু নিজেদের সুরক্ষিত করতে, কিন্তু তা বলে প্রতিবেশী দেশের আগ্রাসনও বরদাস্ত করবে না নতুন ভারত। রিপাবলিক বাংলা। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে নেব। রয়েছেন নীলাদ্রি ব্যানার্জি, রয়েছেন মানসদা, রয়েছেন কৌশিকদা এবং দেবাশিসদা এই মুহূর্তে রয়েছেন। দেবাশিস ঘোষ, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি নীলাদ্রিদাকে দিয়ে শুরু করছি। নীলাদ্রিদা, দেখুন, অনেক জিনিস নিয়ে আমরা কথা বলি, ডিবেট করি, আলোচনা করি, কিন্তু কোনো মিডিয়া এটা নিয়ে কথা বলছে না যে শিলিগুড়ি করিডোর ইজ আ বিগ থিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়ি করিডোরে নজর দেওয়া, নিজের নজর দেওয়া, যেরকমভাবে বাংলার নির্বাচনে উনি নিজে বলেছিলেন আমি একটা স্পেশাল অবজারভারের মতন বাংলার নির্বাচনে বিজেপির হয়ে কাজ করব, ঠিক সেরকমভাবে মানে এটা একটা পার্সোনাল ফাইট নিয়ে নিয়েছে অমিত শাহ পশ্চিমবঙ্গকে সিকিউর করার। না, শুধু পশ্চিমবঙ্গকে সিকিউর করা নয় ময়ূক, এটা ভারতবর্ষকে সিকিউর করা। কারণ পশ্চিমবঙ্গ যদি ইনসিকিউর হয়ে যায়, সারা ভারত ইনসিকিউর হয়ে যাবে। আসলে আমরা অনেক মিডিয়াই এখন খুব খুশি, যে মানে অন্তত খুশি দেখাচ্ছে যে তৃণমূল হেরে গেছে, কিন্তু তৃণমূল হারলেও যে রক্তবীজেরা তৃণমূলকে অবলম্বন করে ভারতবর্ষকে ধ্বংস করতে চেয়েছিল, পশ্চিমবঙ্গকে ভারত থেকে বিচ্ছিন্ন করে, সেই রক্তবীজেরা কিন্তু থেকে গেছে।
তারা কিন্তু অন্য আধার খুঁজে বেড়াচ্ছে কোথায় তারা যাবে, এবং এই রক্তবীজদের উৎপত্তি স্থল অনেক ক্ষেত্রেই পার্শ্ববর্তী দেশ থেকে, এবং শিলিগুড়ি করিডোর সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বামেদের মতো বিরোধীদের লড়াই বিজেপির সাথে আর নেই, আরএসএস এর সাথে আর নেই। বামেরা এখন লড়াই করছে ভারতবর্ষের সাথে, ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোর সাথে। তার পেছনে কোনো পার্শ্ববর্তী দেশ যারা বামেদের অনুপ্রেরণা, যাদের চেয়ারম্যান একসময় তাদের চেয়ারম্যান বলে তারা দাবি করতেন, তার আছে কিনা আমি জানি না, কিন্তু এই লড়াইটা আর শুধু রাজনৈতিক লড়াই আটকে নেই, এটা ভারতবর্ষ পুরনো হ্যাবিটটা শুরু করেছে এই চাইনিজদেরকে সাথে নিয়ে ডিস্টেবিলাইজ করার লড়াইটা। এটা একটা ডিপ স্টেটের নেটওয়ার্ক ময়ূক, এখানে শুধু চাইনিজ বলে ভাবলে ভুল হবে। একটা ডিপ স্টেট ভারতবর্ষকে ভেঙে খান খান করতে চাইছে, কারণ বিশ্বের সবচেয়ে দ্রুততম বৃদ্ধিপ্রাপ্ত অর্থনীতি হচ্ছে ভারত, যারা কিছুদিনের মধ্যে বিশ্বের তৃতীয় অর্থনীতি হতে চলেছে। ভয়ঙ্কর বিপদ চায়নার জন্য এবং ভয়ঙ্কর বিপদ আমেরিকার জন্য। এখানে কোনো রাজনৈতিক মতাদর্শের জন্য লড়াই নয়, ভারতবর্ষকে আটকানো, ভারতের উত্থান আটকানোর জন্য লড়াই। ডিপ স্টেটের টাকা এর পেছনে আসছে। কি ভয়ঙ্কর বিপদ ভারতের জন্য হতে চলেছে এই শিলিগুড়ি করিডোরের বিপদটাকে যদি আমরা উপেক্ষা করতে থাকি। ঠিক, আমি দেবাশিস ঘোষের কাছে যাব। দেবাশিস দা, একটা সময় আমি দেখতাম, মানে আমি আমার কলেজ লাইফে বা ছোটবেলায় দেখতাম যে সাদা পায়জামা পাঞ্জাবি পরা কিছু লোক চিৎকার করে বলছে যে মার্কিন সাম্রাজ্যবাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, বা তারা উন্মাদের মতন লোককে কনভিন্স করার চেষ্টা করছে যে না, আমেরিকা সরকারটা ফেলতে চায়, আমেরিকা সরকার ফেলতে চায়। তারপরে একদিন সত্যি আমি দেখলাম পুরুলিয়াতে অস্ত্র বর্ষণ হলো। আমাদেরই প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী, তিনি কিম ডেভি থেকে শুরু করে গোটা এই পুরুলিয়া অস্ত্র বর্ষণ নিয়ে একটা এপিসোড সেই সময় তিনি যে চ্যানেলে ছিলেন সেই চ্যানেলে করেছিলেন। মানে একটা রাজ্য সরকারকে বা একটা ছোট্ট ক্ষুদ্র অঞ্চলকে আমেরিকান ডিপ স্টেট, চাইনিজ ডিপ স্টেট বা ওয়ার্ল্ড ডিপ স্টেটের যারা প্লেয়ার তারা টার্গেট করবে না এমনটা ব্যাপার নয়। আপনাদের ক্ষেত্রে আপনারা ঠিক, আর এই ডিপ স্টেট বা শিলিগুড়ি করিডোর নিয়ে যে টার্গেট পয়েন্টটা বারবার ভারতীয় জনতা পার্টি বলছে, সেটা নিয়ে আপনারা মুচকি হাসেন না? এতক্ষণ তুমি এখন বললে, নীলাদ্রিবাবু যেগুলো বললো, মাথাটা গিজগিজ করছে। মনে হচ্ছে যে ইতিহাস বদলের সাথে সাথে এগুলো আবার নতুন ইতিহাস তৈরি হচ্ছে। যাই হোক, রক্তবীজ যাদের বলছে বিভিন্ন দিকে ছড়িয়ে আছে তৃণমূল থেকে গিয়ে, তাদের কি পুনর্বাসন হয়েছেন কিনা উনি বললেন না। মানে যারা সব তৃণমূল থেকে বিজেপিতে এসে জয়েন করে যাচ্ছে বা যাদেরকে গলায় মালা দিয়ে নিয়ে আসা হচ্ছে, তারা কি রক্তবীজের মধ্যে পড়ছে, না এই পুনর্বাসনে যারা আছে তারা রক্তবীজে পড়ছে? তারাও পড়ছে। আচ্ছা, তারাও পড়ছে। কেন বলছি, আপনার মনে থাকবে আমি নাম উল্লেখ করছি না, আমি নাম উল্লেখ করলে আবার আপনি বলবেন বিভিন্ন জাত ধর্ম বর্ণ নিয়ে আসছি। নির্দিষ্টভাবে বনগার কিছু তৃণমূলের নেতা তারা যেভাবে টাকা দিয়ে বাংলাদেশি রোহিঙ্গাদেরকে ঢুকিয়েছে, বসিয়েছে এবং শুধুমাত্র গাধার মতন, বোকার মতন যেভাবে তারা ভেবেছে যে ভোটার বানাচ্ছে, পরে তাদেরই সরকারটা উল্টালো। শুধু নয়, গোটা ভারতবর্ষের ফোকাস হয়ে গেল এই বনগা থেকে শুরু করে মুর্শিদাবাদ। আমি শেষ করি। সুতরাং আপনি হয়তো ভাবছেন মুচকিয়েছে যে কেনারে ভালো তৃণমূল, বাজে তৃণমূল না, তৃণমূল মানেই চোর। না, এটা তুমি বলছো, কিন্তু বিজেপি তো নিয়ে আসছে। হ্যাঁ, মানে তাহলে ভোটের রাজনীতি মানুষ, আরে বাংলার মানুষ মনে করছে তৃণমূল মানেই চোর। মানে তৃণমূলটা বিজেপিতে যেই যাচ্ছে আর চোর থাকছে না। আমি তো, সেটা তো ওদের ব্যাপার, বিজেপির ব্যাপার। আমরা তো তাদের হয়েই বলছি। আজকে তো বিজেপি নেই, আজকে আপনারা অ্যানালিস্ট আছেন, আপনাকে ইন্টারনাল পলিটিক্স নিয়েও আলোচনা করার জন্য বলি। আমি বলছি ইন্টারনাল সিকিউরিটির ব্যাপার। আমি ইন্টারনাল সিকিউরিটিতে আসছি। আমি এই রক্তবীজ শুনে একটু ঘাবড়ে গেলাম। ইন্টারনাল সিকিউরিটি নিয়ে কথা বলতে গেলে ওটা তো অনেক দিন ধরে, আজকে ইস্যু নয়। কালকে হঠাৎ শুনলাম একটা নতুন খারিজি মাদ্রাসা নিয়ে ইন্টারনাল ইস্যু হাইরাইজ করলো। সেটা 2023 সালের খবর, আজকে খুঁজে দেখলাম। কিন্তু সেটা সব থেকে বড় খবর 2023 সালের কোন খবর? ওই খারিজি মাদ্রাসায় রেটটা 2023, রেটটা তো এখন হয়েছে, খবরটা 2023 যে এখানে নাম পাওয়া যাচ্ছে, এরকম আছে, ইত্যাদি ইত্যাদি। এটা আজকে একটা মমতা বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট করেননি, তার মানে 2023 এ অ্যাকশন হয়নি। ঠিক, আপনি ঠিক আপনারা রাস্তায় নেমেছিলেন খারিজি মাদ্রাসার বিরুদ্ধে। আমি আসছি। আমি বলছি, কিন্তু ভারতের আজকে সব থেকে বড় থ্রেট কি? ভারতের সবচেয়ে বড় থ্রেট, আমার তো মনে হয় ভারতের সবচেয়ে বড় থ্রেট হচ্ছে 0.5 ফ্রন্টে যারা ভারতের মধ্যে গুণপোকা হয়ে লড়ছে, পরমাণু তথ্য বেহাত হয়ে গেছে, টুকরে হুঙ্গে করছে। এরা তো খুব বাজে লোক, কিন্তু পরমাণু তথ্য বেহাত হয়ে গেছে, 19,000 ফাইল ফাঁস হয়ে গেছে। এটা আমাদের পরমাণুর যা ব্লুপ্রিন্ট গুলো, সেগুলো ডার্ক ওয়েবে চলে গেছে। কার দোষ? কে এই জায়গাটায় কি কথা হচ্ছে? চুপ, আমরা কিন্তু চুপ হয়ে গেছি।
আমি বলছি ইসরো থেকে 100 বিজ্ঞানী পদত্যাগ করেছে, তুমি টেকনোলজি নিয়ে কথা বলছো, টেকনোলজি নিয়ে কথা ঘুরিয়ে দিচ্ছি না, একদম ঘোরাচ্ছি। আমি একটা পয়েন্ট বলে যাচ্ছি, একটা কৌশল, আসল কথা না বলে অন্যকে জলটা কথা বলবে। এবার হনুলুলুতে চলে যাবেন, হনুলুলুতে ওইটা হচ্ছে যেটার জন্য মোদি ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন আসছিল। ন্যাশনাল সিকিউরিটি নিয়ে আমি 19,000 ফাইল ফাঁসের কথা বলেছি, যেটা নিয়ে আমরা কোনো কথা বলছি না। মানে আপনি বলছেন এইটাও ন্যাশনাল সিকিউরিটি নিয়ে আলোচনা হওয়া উচিত। আমার এটা নেই খবর কোথাও, অনেক বড় খবর এটা। 19,000 ফাইল, আমার পরমাণু তথ্য বেহাত হয়ে গেছে, আমার ব্লুপ্রিন্ট চলে গেছে ডার্ক ওয়েবে। এত বড় জিনিস হয়েছে, আমরা সেটার থেকে এটা তো এখনো, এটা তো অনেক দিন ধরে চলছে, এটা তো খুব একটা ইম্পর্টেন্ট কিছু নয়। এটা ইম্পর্টেন্ট কিছু নয় কেন? এটা কি বাংলাদেশ বলেছে ছেড়ে দেবো? কিছু নয়, রক্তবীজ বাংলাদেশ থেকে ঢুকছে, মানে প্রচার করে লাভ কি আছে? প্রচার করে লাভ কি আছে? ভাঙবেন উত্তরবঙ্গ, মানে উত্তরবঙ্গকে কেন এটা বলুন না, উত্তরবঙ্গকে ভাঙবেন, উত্তরবঙ্গকে ভাঙবেন, কি করতে চাইছেন? ডিপ স্টেটের টাকা তার পেছনে আছে, স্পষ্ট ভাষায় আজগুবি গল্প করছি, ইতিহাস বলে বলে তো আজগুবি গল্প করছি। নয়, আজগুবি ইতিহাস আপনারা লিখেছেন। আরে নরেন্দ্র মোদীকে ট্রাম্পকে জড়িয়ে রেখেছে, বন্ধু বন্ধু করছে, আপনি এখানে মুখের কথা বলছেন, এটা শুনে আপনি আতঙ্কিত হয়ে গেছেন। আমি আপনার সত্যি সুন্দর বসে, আপনার সত্যি কিসের আপনারা কত প্রচার করছেন, সব ঢপের প্রচার, এসব কোনো মানে নেই, এগুলো কোনো মানে নেই, এগুলো বাস্তব তথ্য কোথায় এর মধ্যে? বেশ, বাস্তব তথ্য নেই বলছেন। কৌশিকদা, শিলিগুড়ি করিডোর এবং ইন্টারনাল সিকিউরিটি নিয়ে যেটা বললে, তার সঙ্গে আমি 2-3টে পয়েন্ট যোগ করতে চাই। আমি তোমার শোতে 1 বছর আগে বলেছিলাম যে বাংলাদেশ ডিপ স্টেট বাংলাদেশে যে অস্থিরতা করেছে, সেটা ভারতের পূর্ব প্রান্তে আরেকটা কাশ্মীর এবং পাকিস্তানের মতো ঘা দিতে চেয়েছে। আজকের দিনে সেটা প্রমাণিত। তারেক রহমান ভারতে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল, আসেনি, কিন্তু ও চায়নার কোলে গিয়ে বসেছে এবং মায়ানমারের মধ্যে দিয়ে করিডোর চেয়েছে চায়না। তোমার কি মনে হয় মায়ানমারের মধ্যে দিয়ে করিডোর চাওয়ার ফলে শিলিগুড়ি করিডোর এবং ভারতের ইন্টারনাল সিকিউরিটি নিয়ে অমিত শাহ চিন্তিত হবেন না? উনি এই মিটিংটা করবেন না? খুব ইম্পর্ট্যান্ট এই মিটিং, শিলিগুড়ি করিডোর নিয়ে অমিত শাহ যেটা করছেন। তার আরেকটা মেজর কারণ হলো এই লালমনিরহাট এয়ারবেস, সেটা চায়নাকে দেওয়া হচ্ছে। তিস্তা প্রকল্প বাংলাদেশে চায়নাকে দেওয়া হচ্ছে এবং শেখ হাসিনা ডিক্লেয়ার করেছেন ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, এবং যেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন তারপরে বাংলাদেশে যে জনরোষ এবং গণ আন্দোলন তৈরি হবে, সেটার এফেক্ট পশ্চিমবঙ্গে ইন্টারনাল সিকিউরিটিতে আসবে না, সেটা মানে ডেফিনেটলি আসবে। এবং তুমি যদি দেখো বাংলাদেশের বর্ডার ধরে সব জায়গাতে জামাতপন্থীরা জয়ী হয়েছে, যেখানে আমাদের এখানে জাতীয়তাবাদী শক্তি জয়ী হয়েছে, সেখানে ভারত বিরোধী শক্তি বাংলাদেশের বর্ডারগুলোতে জয়ী হয়েছে। তার ফলে আজকে শিলিগুড়ি করিডোরের মিটিং অন্য একটা ডাইমেনশন আসছে। স্মার্ট ফেন্সিংয়ের বরাদ্দ করেছে হোম মিনিস্ট্রি অলরেডি, সেই নিয়ে কাজ হচ্ছে। এবং পশ্চিমবঙ্গে 2 মাসের মধ্যে শুভেন্দু সরকার যে দ্রুত গতির সঙ্গে এই জমি হস্তান্তর করছে কেন্দ্রীয় সরকারকে, যেখানে চিকেন স্নেকের সিকিউরিটিকে এনশিওর করা যায়, এটার জন্য যত সাধুবাদ দেওয়া যায় কম। ইন্টারনাল সিকিউরিটি প্রচণ্ড ইম্পর্টেন্ট ভারতের জন্য, বিশেষত যেভাবে চায়না প্ল্যান করছে এবং ডিপ স্টেটের যে প্ল্যানিং আছে সেটা বারবার ভারত যেভাবে কাউন্টার করছে, তার জন্য এই মুহূর্তে তারেক রহমান যে চায়নার সঙ্গে গিয়ে করছে, এটার জন্য ভারতের ইন্টারনাল সিকিউরিটি ডেফিনেটলি। আর আজকের দিনে দাঁড়িয়ে বলা যেতে পারে ডিসেম্বরে হাসিনা যাওয়ার পরে তার 5-6 মাসের মধ্যে এই তারেক রহমানের গভর্নমেন্ট ছড়ে যাবে না, হাসিনা আবার ফেরত আসবে না, এই আওয়ামী লীগ আবার অ্যাক্টিভেটেড হবে না, তার কোনো নিশ্চয়তা নেই। ভারত তার জন্য এখন থেকে প্রস্তুত হচ্ছে। ঠিক ছোট করে আমি জাস্ট ছোট করে বলছি, আমি বলছি যে আমরা সিকিউরিটি নিয়ে কথা বলছি, আজকে ওটা চিকেন নেক। অরুণাচল প্রদেশ বেড়াতে গেছো ময়ূক? তামাংয়ে যদি যাও, ওখানে গেলে দেখবে প্রতিদিন তামাংয়ের মধ্যে চাইনিজরা ঢোকে, ওখানে হোটেলে খায়, প্রয়োজনে কাউকে মারধর করে, আবার চলে যায়। এটা অত্যন্ত ফেক নিউজ। আর মুখ্য উদ্দেশ্য কি? ন্যাশনাল সিকিউরিটি আর আমার ভোটে জেতা, আমার ইস্যু বানানো। কোনটা? যদি ইস্যু ভোট ইস্যু না হয়, তাহলে তো আমার ন্যাশনাল সিকিউরিটির জন্য অরুণাচলের রাস্তা করতে হবে সবার আগে, আমাকে ডিফেন্ড করতে হবে, বাংলাদেশটা ডিফেন্ড করার দরকার। মানুষদা না, দুটো দেবাশিসদার কথা রেস দেবো বলি, দুটো থ্রেট আলাদা। সেটা হচ্ছে বাংলাদেশটা কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো। আবার খুব একটা চিন্তারও কিছু নেই, কারণ এই মুহূর্তে পাকিস্তানের দিকে তাকালে
দেখলে দেখা যাবে যে পাকিস্তান কোনো রকম যুদ্ধবীর ছাড়াই পাকিস্তানকে মোটামুটি ভেঙে টুকরো টুকরো করা গেছে, বেলুচিস্তান ভেঙে গেছে, পুস্তুন 2-4 দিনের মধ্যে যেকোনো দিন স্বাধীন ঘোষণা করে দিয়েছে অলরেডি, ওরা ঘোষণা করেছে, এখন ইউনাইটেড নেশনস বা বিভিন্ন দেশ দিয়ে দেবে। সুতরাং যুদ্ধ ছাড়াই পাকিস্তান যখন ভেঙে দেওয়া গেছে, দেখবেন গত কয়েকদিনে খবরে দেখবেন যে বাংলাদেশে 38টা জঙ্গি ক্যাম্প তৈরি হয়েছে, বাংলাদেশে হামাস জঙ্গি ধরা পড়েছে, বাংলাদেশে হুতি জঙ্গি ধরা পড়েছে, বাংলাদেশে আইএস জঙ্গি ধরা পড়েছে। অর্থাৎ যে জঙ্গি ঘাঁটিগুলো মূলত পাকিস্তানে ছিল তাদের এখন শেল্টার হচ্ছে বাংলাদেশ। সেই কারণে বাংলাদেশটাকে আমাদের থ্রেট মনে হচ্ছে, কারণ বাংলাদেশ আমাদের নিজেদের বাংলা ভাষায় কথা বলে কখনো থ্রেট মনে হয়নি। যেহেতু জঙ্গিদেরকে তারা এখন আশ্রয় দিচ্ছে, সেই কারণে মনে হচ্ছে বাংলাদেশ আমাদের কাছে থ্রেট। আমরা কখনোই বলবো না বাংলাদেশের সমস্ত মানুষ আমাদের শত্রু, একেবারেই নয়। আমি বহুবার বাংলাদেশে গেছি, আমাদের সঙ্গে একটা অংশ তারা লিবারেল, তারা ধর্মনিরপেক্ষতা চায়, কিন্তু তারা নিজেরা সবচেয়ে বেশি মৌলবাদীদের দ্বারা আক্রান্ত। কিন্তু পাশাপাশি এটাও ভাবতে হবে যে একদম পাশের দেশ যদি জঙ্গি ঘাঁটি হয়ে ওঠে, যেহেতু পাকিস্তানকে আর আমরা ধর্তব্যের মধ্যে খুব একটা আনছি না বা তারা ভেঙে টুকরো টুকরো, সেই কারণে এটা থ্রেট। আর চায়নার থ্রেটটা হচ্ছে ইকোনমিক থ্রেট। এই মুহূর্তে যদি দেখেন, চায়না হচ্ছে ওল্ড ম্যান কান্ট্রি, চায়না বয়স্ক লোকেদের একটা দেশ হয়ে গেছে। চায়নার ইয়াং জেনারেশন সেইভাবে বাড়ছে না, কারণ একটা সময়ে ওরা জন্ম নিয়ন্ত্রণ করেছিল, যার ফল ভুগছে এখন। চায়না এখন হচ্ছে বৃদ্ধ লোকের দেশ, ভারতবর্ষ হচ্ছে ইয়াং জেনারেশন কান্ট্রি। এইটা ওদের কাছে খুব মাথা ব্যথার কারণ হয়ে গেছে। কিন্তু চায়না কিছুতেই ভারতের সঙ্গে চট করে যুদ্ধে জড়াবে না, এখন কিছুতেই জড়াবে না। যতই বলুক যে চায়না কিছুতেই জড়াবে না, কারণ ওরা জানে চায়নাতে যে ওল্ড ম্যান কান্ট্রি হয়ে গেছে, ওদের কাছে থ্রেটটা হচ্ছে ইকোনমিক থ্রেট। অর্থাৎ ভারতবর্ষের যে দ্রুত বৃদ্ধি হচ্ছে, এইটাকে ওরা মেনে নিতে পারছে না। ভারতের প্ল্যানে এই মুহূর্তে সিপিএসি মানে চায়না পক ইকোনমিক করিডোর, সেটাকে হাজার হাজার ডলার ইনভেস্ট করেছিল চায়না, ভারত পুরো প্ল্যানটাকে ভেস্তে দিয়েছে। সুতরাং একইভাবে যদি লালমনিরহাট নিয়ে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে কিছু করতে যায়, বাংলাদেশের সরকার যদি ভারতের বিরুদ্ধে লড়তে চায়, আপনি নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশও 2 বছরের মধ্যে টুকরো টুকরো হয়ে যাবে। সেই ব্রেন ভারতের এখন আছে। ভারতের যুব সমাজ এখন ভীষণ সক্রিয়, ভীষণ ব্রেনি, ভীষণ মেধা সম্পন্ন, শুধু নেতারা নয় কিন্তু। এবং এই যুব সমাজ আমাকে বারবার অনেকে বলে, খালি এই ধরনের বেলডাঙ্গা নিয়ে খবর দেখাও কেন? বেলডাঙ্গা কি শুধুমাত্র এই ধরনের হিংসা কেন্দ্রিক খবরের জন্য বিখ্যাত হবে? না, হবে না তো। ভাঙড়, বেলডাঙ্গা, এই সমস্ত জায়গায় আমি তো সবচেয়ে আগে বলি যে ইনভেস্টমেন্ট হাব হোক এখানে। এই যে মেজিয়াতে আগে আমরা বোমা পড়েছে, একটা বাচ্চার হাত উড়ে গেছে, পা উড়ে গেছে, এইটা নিয়ে আমরা কথা বলতাম। এই মেজিয়াতে 15,000 কোটি টাকার যে ইনভেস্টমেন্ট নিয়ে কথা হচ্ছে, এটা নিয়ে আগামী 10 মিনিট একটু আলোচনা করে নিই। এবং আমাদের 3 নম্বর টপিক যেটা, সেটা আমি প্লেটটা দেখানোর জন্য বলবো। হাজার হাজার কোটি ঢুকছে বাংলায়, হাজার হাজার কোটি ঢুকছে বাংলায়। আমার আপনার পকেটে কত কোটি ঢুকবে? আদৌ ঢুকবে? আদৌ আমাদের অপশনস তৈরি হবে? বড় বড় লোকেরা এসে ইনভেস্টমেন্ট করছে, জমি নেবে, বাড়ি হবে, ফ্ল্যাট হবে, ব্যাংক হবে, আসা যাওয়ার জন্য গাড়ি লাগবে, বাস লাগবে। এগুলো তো সব মঙ্গল গ্রহ থেকে এসে মানুষজন বিনিয়োগ করবে না, বা অন্য রাজ্য থেকে এসে বিনিয়োগ করবে না। আমাদেরই তো এগিয়ে আসতে হবে। আমরা কি এর লাভের গুড় পাবো? এই প্রশ্নটা দিয়ে একটা প্রতিবেদন দেখবো এবং বাকিদের থেকে প্রতিক্রিয়া নেব। নবনির্মাণ করতে হবে, বাংলার বেকারের হাতে কাজ দিতে হবে, বাংলাতে শিল্পপতিদের সুন্দর পরিবেশ তৈরি করে দিতে হবে, আইন শৃঙ্খলা ভালো রাখতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়। গত 15 বছরে ঘটা করে প্রতি বছর বাণিজ্য সম্মেলন হয়েছে, যদিও শিল্প আসেনি 1 পয়সারও। মমতা বন্দ্যোপাধ্যায় স্পেন, জার্মানি গিয়েছেন, তাতেও লাভের লাভ কিছুই হয়নি। মুখে অবশ্য অনেক বড় বড় কথা বলেছেন মমতা। আমরা 19 লক্ষ কোটি টাকার মতো প্রজেক্ট পেয়েছিলাম, তার মধ্যে 13 লক্ষ কোটি টাকার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে। আপনারা হাওড়া থেকে বর্ধমান, বর্ধমান থেকে পুরুলিয়া যান, সব জায়গায় যান, শিলিগুড়ি থেকে শুরু করে, অলরেডি দেখবেন কোনো জায়গার খালি নেই, সব ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলো ভর্তি হয়ে গেছে। তার মানে কি প্রজেক্ট তৈরি হয়েছে? এত কিছুর বাংলায় কর্মসংস্থান তো হয়নি, উল্টে আরও বেড়ে গিয়েছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা। পরিযায়ী শ্রমিকরা অবশ্য মমতাকে শুভনন্দন জানিয়েই মুখ ফিরিয়েছেন। মাননীয়া
শুভনন্দন পরিযায়ী শ্রমিক বলছিলাম, তো বলছি কাজ দিন কাজ। নমস্কার মাননীয়া শুভনন্দন, ওখানে গেলে আমাদের কয় টাকার কাজ দিবেন এটা একটু জানাবেন মাননীয়া, ঠিক আছে? শুভনন্দন ভালো থাকবেন। শিল্প কর্মসংস্থান নিয়ে এত বছর চাতকের দশা ছিল বাংলার যুব সমাজের, কিন্তু সরকার বদলাতেই দিনও বদলাচ্ছে। ডাবল ইঞ্জিন সরকারের জমানায় শিল্পপতিরাও আর মুখ ঘুরিয়ে থাকতে পারলেন না। মাত্র 2 মাসের মধ্যেই হাজার হাজার কোটির লগ্নি এসে গিয়েছে বাংলায়। ডানকুনিতে হোশিয়ারি সংস্থার কারখানার পরই শুক্রবার মেজিয়ায় ইস্পাত কারখানার শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। এবারে যদি সরকারটা না আসতো এরা সব উড়িষ্যা চলে যাবে ঠিক করেছিল। এই সরকার আসার জন্য বাংলা বাঙালি বেঁচে গেছে আর ইনারাও ফিরে আসতে শুরু করেছেন। আমি স্বাগত জানাবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। রাত পোহালেই বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কারখানার শিলান্যাস হতে চলেছে হাওড়ার সাঁকরাইলে। কিছুদিনের মধ্যেই বিশ্বের প্রথম সারির একটি জাপানি সংস্থা সেমিকন্ডাক্টর প্ল্যান্ট করতে চলেছে বাংলায়। এই হারে এগোতে থাকলে আগামী 5 বছরে শিল্পের নিরিখে বাংলাদেশের প্রথম সারিতে উঠে আসবেই স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী মোদী, আর তা সফল করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রিপাবলিক বাংলা। কৌশিকদা খুব স্পেসিফিক, আমি কোদালকে কোদাল বলতে পছন্দ করি। এই যে এই 15,000 কোটি টাকা 20,000 কোটি টাকা, আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাক্ষাৎকার মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম রিপাবলিকে যে সাক্ষাৎকার আমরা নেব, সেখানে আমাদের এইটা ওয়ান অফ দ্য এজেন্ডা থাকবে যে দাদা এত কোটি টাকার ইনভেস্টমেন্ট আসছে, সে তোলাবাজি সিন্ডিকেট চলবে না বলছেন, আমাদের কি লাভ? ময়ূক, এই আমরা কারা? আমরা হচ্ছি সাধারণ মানুষ। এবারে তুমি জানো আমি বেশ কিছু বিজনেস ফাউন্ডেশন, চেম্বার অফ কমার্স এবং অনেক রকম ম্যানেজমেন্ট কনসালটেন্সির সঙ্গে জড়িত। অলরেডি ডানকুনিতে করিডোর হবে বলে ডানকুনির আশেপাশে প্রচুর জমির দাম বেড়ে গেছে। এই জমিগুলো, অনেকগুলো জমি আছে সাধারণ মানুষের, ল্যান্ড সিলিং এর আপার সিলিং ল্যান্ড সরে যাচ্ছে বলে প্রচুর জমি ইন্ডাস্ট্রিয়াল জমিতে কনভার্ট হতে পারছে। তার ফলে প্রচুর মানুষ যারা আগে চাষ করতে পারতো না কিন্তু জমিটা পড়েছিল, সেই জমির একটা তুলনামূলক অনেক উঁচু দাম পাচ্ছে। দ্বিতীয়ত আসানসোল দুর্গাপুর এই পুরো বেল্টে যে ধরনের স্টিল ইন্ডাস্ট্রি আসতে চাইছে এবং বেঙ্গলের বাইরে প্রচুর লোকের সঙ্গে আমার রোজ কথা হয়। ময়ূক, আমরা এটা জানি পারসেপশন ইজ রিলেটিভ। সাডেনলি যে পরিমাণ পারসেপশন চেঞ্জ হয়েছে বেঙ্গলে ডাবল ইঞ্জিন সরকার আসার ফলে, এবং যে পরিমাণ সেন্ট্রাল গভর্নমেন্ট গ্রান্ট প্রত্যেকটা ক্ষেত্রে আসছে, স্টেট ময়ূক অনেক দিন ধরে তো তুমি জার্নালিজম করছো, আমি দেখেছি কোনো রকম স্টেট বাজেট নিয়ে এত উৎসাহ এর আগে দেখেছো না। এবছর স্টেট বাজেটে 5,000 কোটি টাকা, যেটা এর আগে ইনসেন্টিভ সরিয়ে দেওয়া হয়েছিল কমপ্লিটলি, 5,000 কোটি টাকা সেক্টর ওয়াইজ ইনসেন্টিভের জন্য ডিক্লেয়ার করা হয়েছে। এবং স্টেট বাজেটে যেসব ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে, ল্যান্ড ব্যাংক, এই সবগুলোর ফলে যে পরিবেশ তৈরি হচ্ছে শিল্পের জন্য, এই যে তুমি দেখছো আমুল, শ্যাম স্টিল, লাক্স কোজি এবং আরও অনেকগুলো পরপর, এর আগে কেন হতো না তার কারণ হচ্ছে যেখানে যারা টাটাকে ভাগিয়েছিল এবং যারা একটা সারা পৃথিবীতে একটা মেসেজ গেছিল যে এখানে ইন্ডাস্ট্রি করলে পরে তোলা দিতে হয় এবং তার ফলে আমার আরওআই আসে না। এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো হওয়ার ফলে স্ট্রেট আমরা দেখতে পাচ্ছি ল অ্যান্ড অর্ডার ভালো হচ্ছে। তাই নয় কৌশিকদা, কারখানার গেটে তালা দিলে জেল হবে, কারখানা ভাঙলে সব উসুল করব, যারা যেই কারখানা ভাঙুক না কেন, কোনো সিন্ডিকেট রাজ চলবে না। এগুলো ল অ্যান্ড অর্ডারের জন্য যে গুন্ডা দমন আইন, যে কোনো রকম অর্গানাইজ ক্রাইম হোক, সিন্ডিকেট হোক, তোলাবাজি হোক, ইন্ডাস্ট্রি যারা করে তারা কি চায়? তারা চায় পিস অফ মাইন্ড, যে আমি এখানে আমার ইনভেস্টমেন্টটা সিকিউরড হবে এই রাজ্যে। আগে সেই নিশ্চয়তা ছিল না, যেই এই নিশ্চয়তা পেয়েছে 2 মাসে হুর করে 30,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট এনশিওর হয়ে গেছে। আরও প্রায় প্রত্যেকটা চেম্বার অফ কমার্সে ডক্টর স্বপন দাশগুপ্ত, মিস্টার তাপস রায় সবাই যাচ্ছেন এবং চেম্বার অফ কমার্সরা নিজেদের মেম্বারদেরকে দিয়ে মোবিলাইজ করাচ্ছে। প্রায় 1 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট লাইনড আপ আছে আগামী 3-4 মাসের জন্য।
ঠিক। আমি দেবাশিস দার কাছে যাব। দেবাশিস দা, এটার কিরকম ভাবে বিরোধিতা করবেন না সমর্থন করছেন? না না, ইনভেস্টমেন্টের অ্যানাউন্সমেন্ট তো আসছে। হ্যাঁ, আমার বক্তব্য যে দেখুন, শিল্পের উদ্বোধন আর যে শিল্পের পোস্টার তো বেশি দেখা যাচ্ছে, প্রেস কনফারেন্সটা খুব তাড়াতাড়ি হবে। না, শুভেন্দু অধিকারী কিন্তু একটা কথা গতকাল বলেছিলেন যে আমরা এই উদ্বোধনগুলো বা এর ফর্মুলেশন যেগুলো করছি, এগুলো রাজ্য সরকার করতে পারতো না, এগুলো সব চলে যেত উড়িষ্যায়। এটা তো বাস্তব, উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে চলে যাচ্ছিল ইন্ডাস্ট্রি, আসামে চলে গেছে অনেক ইন্ডাস্ট্রি। আমি বলছি প্রেস কনফারেন্স খুব দ্রুত করবে, এমওইউ যেটাকে মৌ বলি আমরা, সেটা খুব দ্রুত হয়, কিন্তু কারখানার ওই চিমনি থেকে ধোঁয়া উঠতে একটু সময় লাগে। কৌশিকবাবু বলছিলেন যে টাটাকে তাড়িয়েছে, কে তাড়িয়েছে টাটাকে? খুব ডিপ কোয়েশ্চেন, ডিপ স্টেটের মতো ডিপ কোয়েশ্চেন। টাটাকে তাড়িয়েছে শুধু মমতা ব্যানার্জি একা? না, সেদিনকে মমতা ব্যানার্জির সঙ্গে শুভেন্দুবাবু ছিলেন, সেদিনকে শুভেন্দুবাবু মমতা ব্যানার্জির সঙ্গে রাজনাথ সিং এর মতো বিজেপির লোকেরা ছিল। তাহলে টাটাকে যারা তাড়িয়েছিল, আমার স্বপ্নের সিঙ্গুর, আমার স্বপ্নকে যারা ধ্বংস করেছিল, ধর্ষণ করেছিল, তারা আজকে বলছে আমরা শিল্প করব। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার একটা প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন শেষ করে দিই। আমার নিরীহ হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও বুদ্ধদেব ভট্টাচার্য কি দুর্বল মুখ্যমন্ত্রী ছিলেন যে সেদিন তিনি হাইওয়ে থেকে ক্রাউডকে সরাতে পারেননি? না মমতা বন্দ্যোপাধ্যায় দেখলে আপনাদের হাঁটু কাঁপতো? যে যেভাবে দেখবে, আমি যেমন দেখছি, যে যেভাবে দেখবে, বুদ্ধদেব ভট্টাচার্য কি দুর্বল মুখ্যমন্ত্রী? আমি বলছি আপনাকে, যে হাইকোর্ট বলে দিয়েছিল যে তুমি প্রশ্ন করেছো উত্তর দিতে, আমাদের কাছে তুমি প্রশ্ন করেছো উত্তর দাও। বুদ্ধদেব বাবু বলেছিলেন রাজধর্ম পালন করছি, আর তুমি এই প্রশ্নটা তো আমায় করছো না। যে বুদ্ধদেব বাবু তো একে ধরে ফেলেছিল শুভেন্দু অধিকারীকে যখন মাওবাদী ঢুকিয়েছিল, তো পারতেন তো টাটা আইনে ওনাকে ঢুকিয়ে দিতে, আজও বেরোতে পারতেন না। উনি ওনাকে ডেকে বলেছিলেন যে আপনি এখন অনেক ছোট আছেন, সামনে ভবিষ্যৎ আছে, এমন কোনো কাজ করবেন না যাতে আপনার বিরুদ্ধে আমায় স্টেপ নিতে হয়। এটাই ছিল রাজধর্ম। উনি ঢুকিয়ে দেননি ওনাকে টাটা আইনে। আমার বক্তব্য হচ্ছে যে কারখানা হোক। আমার একটু অদ্ভুত একটা প্রশ্ন আছে, আমি সেদিনকে দেখছিলাম লাক্স কোজিনা কার কি ফ্যাক্টরি হচ্ছে। আমি বলছি যে বিশ্বকর্মা ঠাকুর এলেও তো বোধহয় এত জোরে জোরে কারখানা তৈরি করতে পারতো না। সরকারের বয়স তো 45 বছর, তো কারখানাটা কি করে তৈরি হয়ে গেল 45 দিনে? মানে 45 দিনের মধ্যে কারখানা তৈরি হয়ে গেল? মানে একটা তো মানারও কনসেপশনেরও ব্যাপার আছে, মানে কি করে হচ্ছে এগুলো, এটা বুঝতে পারছি। তাহলে কি ইনভেস্টমেন্ট আগেই ছিল, এখন সেগুলো ক্র্যাশ হচ্ছে? জলও থাকতে পারে, এই যে জল নয়, আমি বলছি যে একটা বাড়ি তৈরি করতে আগে কত লাগে? ইনভেস্টমেন্ট থাকলেও ইনভেস্টমেন্টটা করার ভরসা ছিল না। না না, ভরসা ছিল না। কারখানাটা কি করে তৈরি হয়ে গেল? কারখানার শিলান্যাস হয়ে গেল কি করে? কারখানাটা কি আজ 45 দিনে তৈরি হলো? না না, তাহলে একবার দেখে নিন। আর একটা ইনভেস্টমেন্ট কেউ করতে গেলে 45 দিনে ইনভেস্টমেন্ট ডিসিশন হয় না বোধহয়। একটা কোম্পানিকে, বা উনি ম্যানেজমেন্ট কনসালটেন্ট বলছেন, একটা কোম্পানিকে তার একটা প্ল্যান করতে হয়, প্ল্যান করে সেই ইনভেস্টমেন্টটা করতে হয়। করার পরেও আমুলের এই প্ল্যানটা বহুদিন ধরে ছিল, 6 মাসের মধ্যে আমুল আশা করা ছিল, আগেই ছিল না কেন? সেই ভরসাটা পাচ্ছিল না এই সরকার, সেই ভরসাটা আমি বলছি যে এই মানবদা এবং নিরাপত্তা থেকে নেব। আটকা ছিল কিনা, এর থেকেও বড় কথা হচ্ছে আসছে এবং হচ্ছে। একদম নিশ্চয়ই মানুষ, আমরা সবাই সাবরে, আমার রেভিনিউ আসবে, আমার কর্মসংস্থান হবে, আমরা সবাই খুশি হব। দ্বিতীয় প্রশ্ন, যেটা ভাইটাল প্রশ্ন আমার মনে হচ্ছে মহিউদ্দার, এতে বাঙালির কি হবে? আলটিমেটলি বাঙালি ছেলেমেয়েদের গ্রামের কি হবে? একটা পুরো কনসেপ্টকে চেঞ্জ করা দরকার। একটা হচ্ছে বাঙালির একটা সামাজিক সুস্থতা দরকার, যেটা আমাদেরকে বারবার হাত করে দেবাশিসের সবাইকে। কারণ গ্রামে গঞ্জে এখনো কিন্তু সমাজ সুস্থ নয়, আর সমাজ সুস্থ না হলে কিন্তু এই এত শিল্প খুব একটা কাজে লাগবে না। সুতরাং সেই সামাজিক সুস্থতা দরকার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এখনো বাঙালির মেধাটাকে জিকেতে কাজে লাগানো হয়, অথচ পৃথিবীর শিক্ষা ব্যবস্থা চলছে এসকের ভিত্তিতে। মানে এতদিন ছিল জেনারেল নলেজ, যার যত বেশি আমি গোটা পৃথিবীর রাষ্ট্রপতি আমার মুখস্থ, তাকে জ্ঞানী ধরা হতো। এখন বলা হচ্ছে ওটা কোনো কাজেই লাগবে না যদি তুমি স্কিল বেসড না হও। তুমি যে বিষয়টা জানো, তুমি সেটা সব থেকে ভালো জানো, এটা তোমাকে প্রমাণ করতে হবে। সুতরাং বাঙালি ছেলে মেয়েদের আগামী 4-5 বছরে প্রমাণ করতে হবে যে আমরা যে বিষয়টা শিখছি সেটা সব থেকে ভালো করে শিখছি। তার জন্য শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার। সুতরাং এই ধরনের কারখানার পাশাপাশি কিন্তু শিক্ষা ব্যবস্থার একটা বড় পরিবর্তন দ্রুত আনতে হবে। তাহলে আমরা গ্রামের ছেলে মেয়েদেরকে মানে প্রথাগত শিক্ষা ছেড়ে কারিগরি শিক্ষাতে জোর দিতে হবে। একদম পুরোপুরি। ময়ূক, প্রথমত বলি যে একটা শিল্প বান্ধব সরকার এসছে, কৌশিকদা যেটা বলছিলেন, তার ফলে আজকে শাম স্টিল থেকে মিৎসুবিশি অনেকেই বিনিয়োগ করতে উৎসাহ দেখাচ্ছে। কিন্তু আমি দেবাশিস দার সাথে অনেকটা একমত। একসময় সোমনাথ চ্যাটার্জি বলে একজন ভদ্রলোক প্রচুর মৌ স্বাক্ষর করেছিলেন, সেই বিনিয়োগগুলো কোনোদিন হয়নি, বহু কেটে গেছে। তারপরে 11 তো সরকারি চলে গেল 2011, সেটা 90 দশকের মাঝামাঝি। শান্তিনিকেতনে প্রচুর ফ্ল্যাট আসলে বিনিয়োগ 1 মিনিট বলে দিই, সোমনাথ চ্যাটার্জি শান্তিনিকেতনে বিপুল জায়গা অধিগ্রহণ করেছিল এবং সেটা শিল্পের জন্য 11 সালে সেখানে হাউজিং কমপ্লেক্স হোক না, ভালো ভালো ফ্ল্যাট হয়েছে। শিল্প তো হয়নি, আপনি সেখানে আমপান্না খেতে পারেন বসে বসে। শিল্প তো হয়নি। সোমনাথ চ্যাটার্জির দল 11 শিল্প করেনি। আসলে
আসলে সমস্যাটা হচ্ছে বিনিয়োগ আসতেই পারে, কিন্তু বিনিয়োগ থাকবে কি পশ্চিমবঙ্গে সেটা ডিপেন্ড করবে পশ্চিমবঙ্গে বাজার আছে কিনা। আর যেটা আমরা অনেক সময় বুঝতে পারি না, পশ্চিমবঙ্গের বাজারের প্রাণ শক্তি হচ্ছে হিন্দু সংস্কৃতি। ভারতের প্রথম শিল্পমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গকে হিন্দু হোমল্যান্ড বলে ভেবেছিলেন। এটা শুধু ধর্মীয় চিন্তা ছিল না, তিনি উপলব্ধি করেছিলেন পশ্চিমবঙ্গে 12 মাসে 13 পার্বণ হিন্দুদের, আর এই 12 মাসে 13 পার্বণ, রথযাত্রা থেকে দুর্গাপুজো, সেখানে বাজারে কেনাকাটা বাড়ি। যদি হিন্দু সংস্কৃতির সেলিব্রেশন যদি আরো বেশি, শিল্পমন্ত্রী হিসেবে দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে চিত্তরঞ্জন লোকোমোটিভ ধর্ম না, হিন্দু সংস্কৃতি। হিন্দু মুসলিম কেন? 100 বার ভারতবর্ষ হিন্দুস্তান, নেতাজির স্লোগান ছিল জয় হিন্দ, এটা ভুলে যাবেন না। যে ইকোনমিক একটা পুল করছে অযোধ্যার বেনারস, এটা একদম দরকার। সেটাই এতগুলো যে আমি ধর্ম নিয়ে সাউথ ইন্ডিয়াতে ধর্ম নিয়ে একদম আমার সময় শেষ। কিন্তু দেবাশিস দা হয়তো জানেন না, সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতে যতগুলো শিল্প হয় সেই শিল্পগুলোতে নারকেল ফাটিয়ে তিলক পরিয়েই সেই শিল্পের উদ্বোধনগুলো হয়, এবং এটাই হবে। আমাদের যুদ্ধ বিমানও আমরা যখন লঞ্চ করব তখনও নারকেল ফাটিয়ে আমরা গণপতি বা আমাদের আরাধ্য দেবতাকে স্মরণ করেই সেই শুভ কাজটা করব। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন আসল প্রোটিন।